স্মরণের কথার হেরফের করতে বেশ তর্ক-বিতর্ক শুরু হলো বাড়ির মাঝে। বাবা এক পর্যায়ে বলে বসলেন, গেলে তুমি যাও স্মরণ, আমি বৌমা আনার আগে মেয়ে এনেছি, তাই আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, আমার নাতনিকেও রেখে যেও। ব্যাস এই কথাতেই সব তেজ থমকে দিতে বাধ্য হলো স্মরণ। অবশেষে সে রাগ আর ক্ষোভ নিয়ে দেখলাম বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে আমার সাথে একবার ভয়াবহ সাক্ষাৎ করে গেল। আচমকা আমার হাত টেনে উল্কার বেগে আমাকে ঘরে নিয়ে শাসিয়ে বলল, বাবার জন্য কিচ্ছু হচ্ছে না, আপনি একটা বোঝা আমার জন্য। একটা কথা ভালো করে শুনে নিন, নেক্সট টাইম আমাকে কখনো ফলো করার চেষ্টা করবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি শুধু ফেল ফেল করে তাকিয়ে তার কথাগুলো হজম করলাম। মনে মনে খুব করে জানতে চাইলাম, আমাকে নিয়ে আপনার কি এত সমস্যা? আমি কি আপনার কাছে ভালোবাসা চাইতে গেছি? আপনার ধার ধারে পড়ে থেকেছি? স্ত্রীর অধিকার চেয়েছি শুধু, তবুও আমার অথয়ের জায়গা নেয়ার চেষ্টা সহসা কখনোই করবেন না। 2 কদম এগিয়ে গিয়েও আবার হঠাৎ পিছু ফিরে সে কথা বলল খুব গভীর করে। তারপর আবারও তেজ নিয়ে গটগট করে হেঁটে চলে গেল। আমি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার যাওয়ার পানে। সে কি তবে আমাকে একটু হলেও মেনে নিল? ভাবতেই বুকের মাঝে ডিপ ডিপ ছন্দ বেজে উঠল। অনাকাঙ্ক্ষিত ছিল তার এই কথাগুলো। আমি চোখদ্বয় চড়ক গাছ করে দাঁড়িয়ে রইলাম। একদল একপাক্ষিক ভালোবাসায় ডুবন্ত মানুষদের মতো বলে উঠলাম, তুমি প্রিয় নাইবা আমাকে ভালোবাসো, শুধু আমাকে দূরে ঠেলে নাহি দিও। স্মরণ প্রস্থান পথ ধরায় আমার কথাগুলো শুনতে পেল না, তবে আমি ঠিকই শুনতে পেলাম আমার মনের কথা। কেউ যেন বলে যাচ্ছে, না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে জাগলো এ অনুভূতি। আমি সারাদিন ভেবে যায় আমার রাত পেরিয়ে। শেষ বিকালের আলোটা নিভে চারদিকে অন্ধকার নামলো। ছোঁয়াকে আজ পড়াতে বসলাম আমি। বাবার রুমের মাঝে একবার উকি দিয়ে এসেছি, দেখে বুঝলাম তার মন মেজাজ ততটা ভালো নেই। এজন্য আমি শুধু ওষুধ খাওয়ার বিষয়টা ছাড়া বাকি কোনো প্রসঙ্গ টেনে কথা বলিনি। ছোঁয়ার পড়া শেষ হতেই ওকে রাতের খাবার খাইয়ে দিলাম। কিছু সময় টিভির পর্দায় চোখ রাখলো মেয়েটা, অতঃপর টিভি দেখাকালে ঘুমিয়ে পড়ল আমার কোলে। ওকে এক হাতে শক্ত করে ধরে নিয়ে আমি সোফায় ঠেস দিয়ে বসে টিভি দেখতে লাগলাম। এক সময় যেন আমার চোখও নিবু নিবু হয়ে এলো। কখন যে কিভাবে ঘুমিয়ে গেলাম তা আমার অজানা। ঘুম ভাঙলো আমার কোলটা কেউ ফাঁকা করার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অনুভব করে। ঈষৎ চমকে চোখজোড়া ঘুম ছাড়িয়ে টেনে তোলার চেষ্টায় মরিয়া হলাম। একটু চোখ খুলতেই অক্ষিপটে ভেসে উঠল কারো অতি সুদর্শন মুখ, কপালে কিঞ্চিত বিরক্তির ভাঁজ, চোখজোড়া তীক্ষ্ণ করে রাখা। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ঘুমের মাঝে নিঃশ্বাস নিলেও এখন যেন একেবারে বন্ধ হয়ে গেল। চোখের পলক ফেলতেও অস্বস্তিতে জমে যাচ্ছি। স্মরণ ছোঁয়াকে আলগোসে আমার কোল থেকে তুলে নেয়ার জন্য বেশ যুদ্ধে নেমে গেছে, কিন্তু ঠিক জয়ী হতে পারছে না, কারণ ছোঁয়া আমাকে আষ্টে পৃষ্ঠে দড়িয়ে ধরে রেখেছে। আমি শুধু এভাবেই নড়চড়হীন দেখে গেলাম প্রায় 10 মিনিট। অতঃপর আস্তে করে বুকের ধুকপুক লুকিয়ে রেখে তাকে বললাম, আজকে থাক না আমার কাছে। আমার কণ্ঠ পেয়ে স্মরণ তড়িৎ গতিতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বেশ খানিকটা বিব্রত ভাব তার চেহারায় জমে গেলেও তা তৎক্ষণাৎ ছড়িয়ে দিয়ে বলে উঠল, না, আমি নিয়ে যাচ্ছি। ঘুমানোর আগে মেয়েটা বলেছিল, আন্টি, আমি তোমার সাথে থাকবো। মনে অসীম সাহস নিয়ে একথা তাকে শুনিয়ে দিতে সে ক্ষুব্ধ চাহনি নিয়ে তাকালো আমার দিকে। আমিও নিষ্পাপ দৃষ্টি তার দিকে ছুড়ে দিয়ে বসে আছি। সে ক্ষণকাল আমি সহ ছোঁয়াকে পরখ করল, অতঃপর আর কিছু না বলে দ্রুত পায়ে প্রস্থান করলো আমার সম্মুখ হতে। আমি তার রাগের মাত্রা পরিমাপ করে ছোঁয়াকে কোলে নিয়ে আমার ঘরের দিকে রওনা হলাম। বিছানায় শুয়ে দিয়ে গায়ে কাঁথা চাপিয়ে আমিও শুয়ে পড়লাম ওর পাশে। খুব মিষ্টি একটা সকালে ঘুম ভেঙে গেল। পাশ ফিরে ছোঁয়ার মায়াবরা মিষ্টি মুখ দেখে মনটা যেন আরও ভালো হয়ে গেল। মাত্রই যখন সাংসারিক ব্যস্ততার কথা মাথায় এলো, তখন ক্যালেন্ডার বলে দিল আজ শুক্রবার। মনে অন্যরকম অজানা আনন্দ ধরা দিল। ঘরে প্রকৃতির আলোকছট্টা চিরচেনা দিনের সুর তুলল। বুকের মাঝে আনচান ভাব। এমন দিনে আগে প্রায়ই নানি মায়ের কাছে ছুটে যেতাম। চাচি আম্মার বকাবকির কোনো সীমান্ত ছিল না, সুযোগ ভীষণ কমই ছিল, কিন্তু এই সুযোগ প্রসারিত করে দিত ওয়ারেসিয়া, অর্থাৎ আমার চাচাতো বোন।
টুকিটাকি কেনাকাটা তার বস্তাভর্তি শপিংয়ের অজুহাতে আমাকে নিয়ে যেত নানি মায়ের কাছে। আর সে বন্ধুদের সাথে শপিং করত, যদিও কষ্টে পার করেছি জীবন। 13 বছর বয়স থেকে প্রথমে মামার বাড়ি, তারপর চাচার বাড়িতে বেড়ে ওঠা। আজ ভীষণ মনে পড়ছে তাদের। একটাবারও কেউ খোঁজ নিচ্ছে না আমার। ভীষণ করে দেখতে ইচ্ছে হচ্ছে তাদের, কিন্তু কিভাবে যাই, মনে বিষণ্ণতা ভর করল। ধীর গতিতে বিছানা থেকে নেমে রান্নাঘরে এগিয়ে গেলাম। জয়নব খালা হয়তো এসে গেছে এতক্ষণে। রান্না অর্ধেকের বেশি খালাই করে রেখেছিল। আমি শুধু পরিবেশনের কাজটা সম্পন্ন করলাম। খাবার টেবিলে একে একে সব রাখতেই শরণের আগমন ঘটল। সে ভীষণ ব্যস্ততা নিয়ে পরিপাটি ড্রেসে চেয়ারে বসে হুকুম দিল, খালা, আমার নাস্তাটা তাড়াতাড়ি দিন, দেরি হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত খালা তখন রান্নাঘরেও ছিল না। সে গেছে বাড়ির দারোয়ানের কাছে ছোট্ট একটা বাজারের লিস্ট দড়িয়ে দিতে। খালা নেই, নিচে গেছে। মিনমিন করে তাকে বললাম। সে আমার কথাই এক পলক আমাকে দেখে নিল। তারপর ছোঁয়ার কথা জানতে চেয়ে বলল, ছোঁয়া ঘুম থেকে ওঠেনি? আমি বললাম, না, এখনও ওঠেনি। সে যেন চমকে উঠল। হঠাৎই তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, 9টা বাজবে এখন, ওর আবার জ্বর হয়নি তো? হঠাৎ এমন দুশ্চিন্তা ভাবমূর্তি স্মরণের মাঝে দেখে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। অবুঝের মতো বললাম, ঘুম থেকে দেরিতে উঠলেই বুঝি জ্বর আসে না? সে আমার প্রশ্নের কোনোরূপ জবাব না দিয়ে শুধু একটা রাগপূর্ণ দৃষ্টি উপহার দিয়ে ছুটল আমার ঘরের দিকে। আমিও তার পিছু নিলাম। উল্কার বেগে ছুটে গিয়ে মেয়ের কপালে হাত রেখে গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে লাগলো শরীরের তাপমাত্রা। এরই মাঝে ছোঁয়া চোখের পাতা অল্প একটু উন্মুক্ত করে দেখে বলে উঠল, বাবা। হ্যাঁ মা, তোমার কি খারাপ লাগছে? বাবা। শরণ কোলে তুলে নিল ছোঁয়াকে। তারপর আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, এভাবে বুঝি একজন মা হয়ে উঠতে চান আপনি? সারা রাত পাশে থেকেও বোঝেননি মেয়েটার জ্বর এসেছে? এতটাই যখন অনীহা, তখন কাল কেন নিজের কাছে নিয়ে এলেন? আমি ওকে আমার কাছে নিয়ে যেতে চাইনি আপনার কাছ থেকে। আমি তো আসলে কথাটা আর শেষ করতে পারলাম না। আসলে বোঝাই তো লাগবে আপনার কাছে, এমনই তো হওয়ার কথা ছিল। কোনো মেয়ে চাইবে একটা বাচ্চাওয়ালা সংসারে আসতে? এখনও সময় আছে, চলে যেতে পারেন। আমি আটকে রাখিনি আপনাকে। আমি তো চাইই না আপনাকে। কথাগুলো এক নাগারে বলে গেল শরণ। আমি এবার মৌনতাকে ঠাঁই দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সে কিছুটা সময় নিয়ে আমাকে পরখ করেই চলে গেল ঘর থেকে। তার কথাগুলো আমাকে আহত করে দিল। আমি সত্যিই ভাবিনি ছোঁয়া অসুস্থ হতে পারে। পুরোটা রাত আমাকে জড়িয়ে ধরেই মেয়েটা ঘুমিয়েছিল, কিন্তু ওর শরীরের তাপমাত্রা সহনীয় ছিল তখন। অস্বাভাবিক কিছু আমি বুঝিইনি। ভাবনার মাঝে রুম থেকে বেরিয়ে শরণের রুমের দিকে রওনা হলাম। দিনটা মন খারাপেই কাটছে। সাধ্যমতো ছোঁয়াকে মায়ের আদর দেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটুকু পেরেছি। শরণ আসছে না, বহুক্ষণ হলো, তার দেখা নেই। ছোঁয়াকে কখনো কাঁধে, কখনো ব্যালকনির চেয়ারে বসে কোলের ওপর বুকের মাঝে রেখে দিলাম। কখনো গল্প শুনিয়ে এটা সেটা খাইয়ে দিয়ে ঔষধ মুখে তুলে দিলাম। সে এখন আমার কোলে বসে আছে। উত্তপ্ত শরীরের তাপমাত্রা হ্রাস পাওয়ার কোনো খোঁজ নেই। বন্ধ চোখে আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে আছে যেন মেয়েটা। আমি পলকহীন তাকিয়ে দেখছি বাড়ির নিচের বাগানটা, যেখানে একটা কাঠের বেঞ্চে বসে আছে শরণ। মাথা ঝুঁকে আছে মাটির দিকে। সব কেমন যেন ঘোলাটে, সব হচ্ছে উদাসীন। এক ঝাঁক এলোমেলো ক্ষেত্র ঘিরে আছে যেন সকলকে। বসন্তের শেষভাগের একমুঠো অনুভূতি যেন হৃদয় ছটফটিয়ে তুলে বিদায় নেয়। ঠিক তেমনি অনুভূতি বুকে বাসা বেঁধে রেখেছে। দেখতে দেখতে পলকহীন তাকিয়ে থাকার মাঝে চোখের এক ফোঁটা জল ঝরে পড়ল। আমার হুঁশ ফিরল ততক্ষণে। দীর্ঘশ্বাস ছেড়ে ছোঁয়াকে নিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। আমার বিছানায় শুয়ে দিয়ে আমিও শুয়ে পড়লাম ওর পাশে। শরণ চলে গেলে ছোঁয়াকে নিয়ে সোজা আমার ঘরেই চলে এসেছি। ও ঘরে অস্বস্তি হলো। আজ দম এঁটে এলো আমার। কোথাও যেন আমার জন্য কেউ নেই। কেউ যেন আমাকে এতটুকু ভালোবাসা দিতে রাজি নয়। ক্রমান্বয়ে শুধু অপমানের উক্তিগুলোই ছুড়ে দেওয়া হচ্ছে আমার দিকে। ভাবনার মাঝে বিছানা হাতড়িয়ে ফোনটা খুঁজে নিলাম। ওয়ারেসিয়াকে কি একবার ফোন করব? দিদার সাগরে অবিলম্বে পড়ে হাবুডুবু খেতে আরম্ভ করলাম। ঠিক এমন সময়ে ভাষাহীন আওয়াজ, দরজাতে করাঘাতের শব্দ। ছোঁয়া! শরণের কণ্ঠ। দরজা শুধু আলগোছে চাপিয়ে রেখেছিলাম। এ পাশ হতে বলে দিলাম, ঘুমুচ্ছে সে।
সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শীতল দৃষ্টিতে ছোঁয়ার পানে তাকিয়ে রইল সেকেন্ড পাঁচেক। অতঃপর ধীর পায়ে হেঁটে এসে মেয়ের কপালে এক হাত রেখে উষ্ণতা মেপে নিল অন্তরালে। আমি ততক্ষণে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছি। কিছু খেয়েছে? খেয়েছে। কি খেয়েছে? ঔষধ। আর কিছু? এরপর 3 মিনিটের মতো নীরবতা। আমি তাদের থেকে মাত্র 5 কদম দূরে দাঁড়িয়ে। ও আমাকে বলল থ্যাঙ্কস। ছোট্ট একটা শব্দ হঠাৎ এই কৃপণ মানুষটার গলা থেকে বেরিয়ে উঠল। আমি খানিকটা অবাক হয়ে হজম করলাম পরিস্থিতি। প্রতিবারের মতো শুধু ছোট্ট করে প্রত্যুত্তর করলাম, ওয়েলকাম। আপনি কিছু খেয়েছেন? আমার চোখ চরক গাছ হয়ে গেল। আজ হঠাৎ খোঁজ খবর? এত ভালো কেন হলো সে? আমি উত্তর করলাম না। সে বলল, যান খেয়ে আসুন। দৃষ্টি ছোঁয়ার পানে রেখেই সে একথা গভীর সুরে শুনিয়ে দিল আমাকে। আমি নড়তে পারলাম না, স্বেচ্ছায় দাঁড়িয়ে রইলাম আগের মতোই। কি হলো, যাচ্ছেন না কেন? 2 মিনিটের মাথায় আমাকে আরও একবার পরখ করে নিয়ে 5 মিনিটের মাথায় সে বেশ বিরক্ত নিয়ে বলল, আপনি খেয়ে আসুন। আপনি খাননি সকালে? আমি বললাম, আমি খাবো না, আমার খিদে নেই। আমি আর কথা বাড়ালাম না। অতিবাহিত হলো আরও 2 মিনিট। পা ফেলে রুম ছাড়ার প্রস্তুতি নিতেই সে বলল, সরি, আপনার ঘরটা আটকে রাখলাম। ওর যদি ঘুম ভেঙে যায় তাই তুলে নিয়ে যাচ্ছি না। কি? না কিচ্ছু না, আমি যাচ্ছি, আপনারা থাকুন তাহলে। এই বলে ঘর থেকে বেরিয়ে এলাম। সোজা হেঁটে চলে গেলাম বাবার রুমে। একবার উকি দিয়ে এসে আবার চলে গেলাম গেস্ট রুমে। ও ঘরে রাখা ইজি চেয়ারে বসতেই হঠাৎ দেখি ভুলো মন ভুল কাণ্ড করে বসেছে। ফোনটা ফেলে এসেছে আমার ঘরে। আবারও ছুটলাম। দরজার নক না করে ঘরে প্রবেশ করতেই সরল ফিরে চাইল আমার দিকে। সোয়ার নিকট সে থার্মোমিটার হাতে বসেছিল। তার সাথে আমার কোনো বাক্য বিনিময় হলো না। সে শুধু দেখে গেল আমাকে। আমি ফোনটা নিয়ে গেস্ট রুমের দিকে চলে গেলাম। ওয়ারিসের কাছে ফোন করলাম। একবারের বেলাতেই ফোন তুলে কেউ বলল, হ্যালো, কে বলছেন? চাচি আম্মার কণ্ঠ। আমি সালাম জানিয়ে বললাম, কেমন আছেন চাচি আম্মা? আমি খেয়া বলছি। ছোট্টা বাবুর শরীর কেমন? অন্তু ভালো আছে? ভালো, সবাই ভালোই আছে। তুই ফোন করেছিস যে? ভয় পাবেন না, আমি ও বাড়িতে যাওয়ার জন্য ফোন করিনি। আপনাদের থেকে যৌতুকের জিনিসপত্র নেব বলেও ফোন করিনি। ওয়ারেসিয়ার কথা মনে পড়ছিল খুব। জানেনই তো, এই পৃথিবীতে আপনার মেয়েটা ছাড়া আমার কেউ আপন ছিল না। ওই মেয়েটাই শুধু ভুল করে আমাকে ভালোবাসে। ওকে একটু বলবেন যে আমার সাথে যেন দেখা করে, অনেক মিস করছি তাকে। হঠাৎ হয়তো ভীষণ ছন্নছাড়া ভাব করে বললাম আমি। ফোনের ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া শুনতে পেলাম না। আমিও সেসব ভাবনায় না রেখে ফোনটা কেটে দিলাম। বিকেল 4টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওয়ারেসিয়ার সাথে দেখা করার উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে 10 মিনিটের পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পার্কে। অপেক্ষার প্রহর গুনতে হলো না আর। ওয়ারেসিয়া আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। আমাকে দেখতে পেয়ে সে দ্রুত এসে জাপটে ধরল। কেমন আছিস? অনেক ভালো। তোকে দেখে আরও ভালো লাগলো। চল ওই দিকটায় বসি। ওয়ারেসিয়া আপত্তি না করে ধীর পায়ে হাঁটতে লাগলো। সোনের তৈরি একটা ছাউনির নিচে বসে পড়লাম 2 বোন। কিছু সময় নীরবতায় পার করলাম। আমার যার সাথে বিয়ে হয়েছে তার যে একটা বাচ্চা আছে, একথা তুই জানতি? প্রশ্ন শুনে ওয়ারেসিয়ার মুখ শুকিয়ে গেল যেন। আমি বিরতিহীন তাকিয়ে রইলাম তার দিকে। হ্যাঁ, তোমাকে বলা হয়নি কথা? মা বাবা বলতে চায়নি। ও আচ্ছা। এরপর বিষণ্ণতা, মন খারাপগুলো বুকের খাঁচায় ছটফট করছে। আমি বেজা চোখ নিয়ে ওয়ারেসিয়াকে বললাম, একটা কাজ করে দিতে পারবি তুই? ওয়ারেসিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে আমার পানে চাইল। আমি ভেঙে আসা কণ্ঠ পুনরায় শক্ত করে নিয়ে বললাম, কিন্ডারগার্টেনে একটা জব খুঁজে দে আমাকে। আমার ভীষণ দরকার। কিন্তু কেন আপু? তোর শ্বশুরবাড়ি তো অর্থের অভাব নেই। তোর এমন কোনো জবের বিষয়ে খোঁজ আছে? তোর কি কোনো সমস্যা হচ্ছে নাকি ওখানে? আমি তো সবার সমস্যা ওয়ারেসিয়া। আপু, আমি আসি। মেয়েটা অসুস্থ। কথা বাড়ানোর সুযোগ না দিয়ে আমি হাঁটা দিলাম সম্মুখ পথে। ওয়ারেসিয়া ডেকে গেল, শুনলাম না তার কথা। এবার সত্যিই সময় এসেছে নিজের পথ দেখার। একা বাস করতে পারবো না? হ্যাঁ পারবো। সময় সুযোগ বুঝে সোয়ার সাথে দেখা করব। বাবার সাথে ফোনে কথা হবে। তার সাথে হয়তো সপ্তাহে বা মাসে একবার দেখা হতে পারে ভুল করে। তার কারটা আমার পাশ ঘেঁষে চলে যাবে। আমি দৃষ্টির আড়াল না হওয়া অবধি তাকিয়ে থাকব। আর সে হয়তো খেয়ালই করবে না, ভুল করেও খুঁজবে না আমাকে। হেই হ্যালো ভাবনার মাঝে শুনলাম হঠাৎ যেন কেউ আমার উদ্দেশ্যে পিছু ডাক দিল। পেছন ঘুরে
চাইতেই ভাবনার সত্যটা প্রমাণিত হলো। দবদবে সাদা অ্যাপ্রন অযত্নে হাতে ধরে প্রায় দৌড়ে আসছে যেন অঙ্কন। হোয়াটসঅ্যাপ, এখানে কি করছেন? এসেই তার প্রথম প্রশ্ন ছিল এটা। বোনের সাথে দেখা করতে এসেছিলাম। মাইন্ড না করলে আমি কি আপনার সাথে এই পথে হাঁটতে পারি আপনার পাশে? ভীষণ সুন্দর করে সে প্রস্তাবটা তুলে ধরল। মুখে একটু হাসি ছিল। আমি মাথা নাড়িয়ে সায় জানিয়ে বললাম, পারেন। হসপিটাল থেকে ফিরছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগছে। আচ্ছা, আপনি কি খুব বেশি কম কথা বলেন? আমি লজ্জা পেয়ে গেলাম। এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা মানুষই আমাকে করে বসে। না তো, এমন কিছু না তো। দেখতে পাচ্ছি। আমি কিন্তু শুনেছি যারা কম কথা বলে তারা মানুষকে মনে মনে অসংখ্য গালি দেয়। আপনিও কি দিচ্ছেন নাকি গালি আমাকে? না না, গালি দেব কেন? ডোন্ট কল মি নানা। আমার বয়স মাত্র 27, বুড়া হয়নি এখনো। শরণ অনার্সে ভর্তি হয়ে বিয়ে করেছে, এজন্য ওর বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার তো তা নেই। আমি হেসে ফেললাম। আরও টুকটাক কথা হলো আমাদের মাঝে। সে তার পরিবার সম্পর্কে অনেক বিষয় জানালো আমাকে। আমি চুপটি করে হাঁটতে হাঁটতে শুনে নিলাম বিষয়গুলো। মাঝে টুকটাক কথাও বললাম। ভালোই কাটছিল সারাবেলা। মন খারাপ থাকার পর এই শেষ বেলাটুকু কখন যে বাড়ির সামনে গেটের কাছে পায়ে হেঁটে পৌঁছে গেলাম তা যেন বুঝে উঠতেই পারলাম না। কথায় কথায় অঙ্কনকে বলে ফেললাম ছোঁয়ার কথা। সে তাই নিজের বাসার দিকে আর অগ্রসর না হয়ে ছোঁয়ার কাছে যাওয়ার ইচ্ছে পোষণ করলো। রাতে কি ছোঁয়ার জ্বর খুব বেশি ছিল? আমি বুঝতে পারিনি। ও আমার কাছে ঘুমিয়েছিল, কিন্তু পরে ওর বাবা বলল জ্বর। গায়ের তাপমাত্রা স্বাভাবিকই ছিল। কারো কারো এমন হয়, তাপমাত্রার তেমন তারতম্য না হলেও শরীরে জ্বর থাকে। ছোঁয়া কি শরণের কাছে নাকি? হ্যাঁ, কিন্তু আমার ঘরে। সিঁড়ি ডিঙ্গিয়ে ঘরে প্রবেশের পথে হন্টন দশায় কিছু তথ্য প্রদান করা হলো। অতপর অঙ্কনকে সাথে নিয়ে আমার রুমের দরজার নিকট পৌঁছে বললাম, আপনি ভেতরে যান, আমি আপনার নাস্তার ব্যবস্থা করি। ওকে। এবার যেন অঙ্কন ডাক্তার সত্তা ধারণ করলো। গাম্ভীর্যে ভরপুর মুখ নিয়ে দরজা ঠেলে প্রবেশ করলো ঘরে। আমি চলে গেলাম গেস্ট রুমে। হাতের পার্স রেখে চোখে মুখে একটু ঠান্ডা পানির ঝাপটা দিলাম। মাথা ঝিমঝিম ভাব। সকাল দুপুর পেরিয়ে এখন বেলা 3টার নাগাদ হলেও এক গ্লাস পানিও মুখে নেওয়া হয়নি। মনের চাওয়া পাওয়া এই মুহূর্তে একটু শয়ন করা, কিন্তু তা হবার নয়। একটা অতিথি এলো, তার সম্মুখে খুব সামান্য হলেও 1 কাপ চা দেওয়া উচিত, নইলে বড্ড বেমানান হবে। জয়নব খালা নিশ্চয়ই নেই এই মুহূর্তে। তিনি দুপুরের পর বিরতি নেন, বাড়িতে চলে যান। আসেন বেলা আসরের ওয়াক্ত গড়িয়ে গেলে। ঢিমাতালে রান্নাঘরে পৌঁছে চায়ের কেতলিতে পানি দিয়ে অবসন্ন অলস দেহ নিয়ে তাকিয়ে রইলাম কেতলির পানির দিকে। এখনই তারা টকবক করে ফুটবে। কিছু পানি বাষ্পে রূপ নিয়ে যেন হই হই করে রওনা হয়েছে আকাশ পথে। তারা কি সুখে আছে? তাদের কোনো দুঃখ নেই, দুশ্চিন্তা নেই, কিংবা নেই কোনো ক্লেশ? আমার মতো মাথা ভর্তি দুশ্চিন্তার ছিটেফোঁটাও হয়তো নেই। এই যেমন আমি ওয়ারেসিয়ার কাছ থেকে ফিরতি পথে একটা ভাবনাতেই আটকে আছি। এবারই ছাড়ার পর আমার ঠিকানা হবে কোথায়? আচ্ছা, চাকরির ব্যবস্থা হবে তো? 5,000 যদি স্যালারি হয় তা দিয়ে বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, ভার্সিটির খরচ আর চলাফেরা হয়ে যাবে কি? বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বে, 2-1টা টিউশনি জোগাড় করতে হবে। একটা কম ভাড়ার বাসাও জোগাড় করতে হবে। এই সমস্যা কি আপনার? ভাবনার মাঝে কর্ণপাত হলো এমন একটা উক্তি। মৃদু কেঁপে উঠলাম আমি। বুকে থুতু ছিটিয়ে তৎক্ষণিক পাশ ফিরে তাকালাম শঙ্কিত দৃষ্টিতে। চোখে ধরা দিল শরণের শক্ত চোখ মুখ। আমি তার উদ্দেশ্য ধরতে না পেরে অবলা দৃষ্টি তাক করে নিষ্পলক তাকিয়ে রইলাম। সে আমার কাছে জানতে চাইল মাথায় কি সমস্যা আছে। এমন প্রশ্ন শুনে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। পূর্বের সব ভাবনা বিলীন হয়ে এবার নতুন ভাবনার জাল বুনতে আরম্ভ করলো মস্তিষ্ক। এমন প্রশ্নের উৎস কি? আকাশ পাতাল এক করে ভাবতে যাওয়ার পথে শরণ বাধা হয়ে দাঁড়িয়ে বলল, কাকে কি বলি? আপনি তো বোবা, কথা বলতে পারেন না। ননসেন্স। কেতলি পুড়ে যাচ্ছিল, দেখেন না? শেষের কথাটা উচ্চ বাক্যের ছিল। আমি চমকে চুলার পানে তাকালাম। এ কি? পানি শুকিয়ে কেতলি তাপে তাপে লাল বর্ণে ছেয়ে গেছে। আমি তড়িঘড়ি করে নামিয়ে রাখলাম ওটা। নামাতে গিয়ে ঘটালাম আরেক বিপত্তি। কড়া উত্তাপের কেতলি খালি হাতে ধরতে গিয়েই
বড়সড় একটা ছ্যাঁকা লাগলো হাতে। চিৎকার করে হাত সরিয়ে আনতেই কেতলি যেন ভীষণ রেগে আবার পড়ল আমার পায়ে। পরপর দুটো অঘটনের শিকার হয়ে আমি তবদা লেগে গেলাম। অনুভূতি প্রকাশ করার কথা যেন বোকা মস্তিষ্ক ভুলে গেল। চোখে জলেরা ভিড় করলো সেকেন্ডের ব্যবধানে। শরণ প্রথমে ক্ষিপ্ত হয়ে তাকালেও পরে তার চোখের দৃষ্টি অসহায় হয়ে পড়ল। যেন সে শব্দহীনভাবে বলে উঠল, উদ্ভট গাদা প্রাণী। ইতিমধ্যে কেতলির ঝনঝন আওয়াজ পরখ করে অঙ্কন রান্নাঘরের দরজায় উপস্থিত। তার যেন একটু দয়া হলো। সে আগে পরে না ভেবে আমার হাত টেনে দাঁড় করিয়ে দিল। বেসিনের কাছে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে হাতটা তার নিচে রেখে দিল। শরণ তখনও অসহায় হয়ে দাঁড়িয়ে। 2 মিনিটের মাথায় সে ফ্রিজ খুলে বরফের টুকরো বের করলো। তারপর আলগোসে বসে আমার পায়ে এবং পাতায় রাখতে রাখতে বলল, আজব তো। এক প্রকারে 2 বার আহত আমি ড্রয়িং রুমে হাত পা ছড়িয়ে বসে আছি। মাথার উপর ফ্যান, পাশের দেয়ালে দুটো এসি। তবু আমি কুলকুল থেকে ঘেমে যাচ্ছি। মনের মধ্যে ছটফট ভাব, হাতের পোড়া ভাব ছাপাছাপি হয়ে অন্য কিছুর সুর হৃদয়ে। জানা ছিল না প্রিয় মানুষ হাত ধরলে এতটা বুক কাঁপে। আমার ভেতর ঘরে যেন ভাঙচুর শুরু হয়েছে। হাত কাঁপলে পেস্টটা লাগাবো কিভাবে? হ্যাঁ, আমি চমকে উঠলাম। শরণ মুখে রাজ্যের বিরক্তি নিয়ে কথাটা বলল। মুখ তার শুকনো। সে শুকনো মুখে আমার বিপরীতে বসে আমার হাতে পেস্ট লাগিয়ে দিচ্ছে। অঙ্কন অজান্তে জোর করে তার হাতে পেস্ট ধরিয়ে দিচ্ছে। তারপর সে গেল ছাদে অ্যালোভেরার পাতা আনতে। পানি খাবেন? উহু জবাব পেয়ে শরণ হঠাৎ আমার পানে একবার দৃষ্টি রাখল। আমাকে পরখ করে নিয়ে নিজের জায়গা ছেড়ে সে উঠে পড়ল। গ্লাস ভর্তি পানি এনে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন। আমি নিলাম। হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানি শেষ করলাম। শরণ আমার পায়ের দিকে ঝুঁকে পড়ল পেস্ট লাগানোর উদ্দেশ্যে। আমি অস্বস্তি নিয়ে তাকে বললাম, থাক, লাগবে না, পরে আমি লাগিয়ে নেব। সে নিরুত্তর, যেন আমার কথা সে শুনতে পেল না। গোমরা মুখে পায়ে পেস্ট লাগিয়ে দিল। আমি তবদা লেগে বসে রইলাম। ভয়ঙ্কর অস্বস্তি আর বিব্রত বোধ হচ্ছে আমার। মনে মনে কেতলিকে গালি দিলাম। দুটো হাতেই ছ্যাঁকা দিয়ে দিল। একটা হাত অন্তত ভালো থাকলেও তো পারত। অঙ্কন কিছু ঔষধ লিখে দিয়ে বিদায় হলো। বিকেলে জয়নব খালা এসে আমার এমন অবস্থা মানতে পারলেন না। আফসোসের বন্যায় হাবুডুবু খেতে খেতে বললেন, কেমনটা হয়েছে অবস্থা? কি সুন্দর পুতুলের মতো হাতটা পুড়ে ফেললা। সুন্দর মাইয়ারা এমন গাদা হয় কেমনে? দুপুরে কিছু খাইতে পারছো? 2 হাতেই না পোড়া। তোমার শ্বশুর আব্বা জানে? জানে খালা, আমি দুপুরে কিছু খাই নাই খালা। একটু ভাত দিবেন আমাকে? খালা কথা না বাড়িয়ে জলদি ভাত আনলেন। 2 হাতের 2টা করে আঙ্গুল পুড়ে ফুলে ফোসকা পড়ে গেছে। খালা তুলে খাওয়াতে দ্বিধা করলেন না আমাকে। আমিও খেয়ে নিলাম। ছোঁয়া আমার পাশেই বসেছিল। মা মেয়ে 2 জনেই সমান তালে অসুস্থ। আমার খাওয়ার সাথে ছোঁয়াও খেয়ে নিল। গল্প হলো 3 জনের। খালা খাওয়ানো শেষ করেই গেলেন রান্নাঘরে। তখন মাগরিবের আজান হয়ে গেছে। ছোঁয়া শুয়ে পড়ল। আমারও চোখ লেগে কাল হয়ে গেল। বিড়ম্বনা না করে ছোঁয়ার পাশে শুয়ে পড়লাম। চোখটা লেগে এসেছিল। এমন সময় দরজার ক্যাটক্যাট আওয়াজ। তাকিয়ে দেখি শরণ। এখানে একটা টিউব আছে, হাতে লাগিয়ে নেবেন, না হলে ফোসকা বেশি পড়বে। আচ্ছা। ছোঁয়া ঘুমিয়ে গেছে? আমি বললাম, ঔষধ খায়নি ও? জিজ্ঞেস করলো। আমি ভয়ে জিভ কাটলাম। খাইনি। আমার মনেই ছিল না। ক্রমাগত প্রহর গুনতে লাগলাম। এখনই বুঝি আবারও বলবে আমি ছোঁয়ার মা হওয়ার যোগ্য না। একে একে 2 মিনিট পেরিয়ে গেল। আমাকে অবাক করে দিয়ে শরণ কিছু বলল না। সে শুধু একবার ছোঁয়ার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুভব করলো। তারপর বলল, মলম লাগিয়ে নিন। বলেই সে আমার দিকে ছুঁড়ে দিল একটা মলমের টিউব। অতঃপর ঘরের বন্ধ ফ্যানটা চালু করে বসে পড়ল এই ঘরেই। ছোঁয়ার ওপাশে একটা চেয়ার এনে আমি মলমটা হাতে নিয়ে ফোসকা পড়া হাতে চেষ্টা চালিয়ে গেলাম মুখটা খোলার। কিন্তু হাতে যেন জোর একেবারেই নেই। হাল ছেড়ে মলম রেখে দেব এমন সময় হঠাৎ শরণ উঠে এসে হাতে নিল মলমের কৌটাটা। মুখটা খুলে দিয়ে আপন ইচ্ছেতেই একটুখানি ঔষধ আমার হাতের পোড়া জায়গায় লাগিয়ে দিয়ে নীরবে ইশারা করলো তা হাত দিয়ে ছড়িয়ে দিতে।
আমি তাই করলাম। দ্বিতীয়বারের মতো বুকে ঝড় উঠল ভালোবাসার মানুষটা এত নিকটে থাকায়। আজ দুপুরে কোথাও গিয়েছিলেন? হঠাৎ তার এই প্রশ্ন। আমি অপলক তাকে দেখে বললাম, কোথায় গিয়েছিলেন? আমি বললাম, ওয়ারেশিয়ার সাথে দেখা করতে। ওয়ারেশিয়াটা কে? আমি বললাম, আমার চাচাতো বোন। ও আচ্ছা, অঙ্কন কিভাবে জানলো ছোঁয়ার কথাটা? পথে দেখা হয়েছিল ওনার সাথে, তখনই এই কথাটা আমি ওনাকে বলেছিলাম। শরণ আমার অপর হাতের উপর ঔষধ দিতে দিতে বলল, ও আচ্ছা, এই ঘটনা তাহলে। সেই রাতে শরণের সিংহভাগ প্রহরী কাটল আমার ঘরে। অবশ্য রাত গভীর হওয়ার পথে সে চেষ্টা করেছিল ছোঁয়াকে নিয়ে তার ঘরে যাওয়ার জন্য, কিন্তু সে চেষ্টা নিতান্তই ব্যর্থ হয়। ছোঁয়া গাঢ় জেদ নিয়ে আমাকে আঁকড়ে ধরে বলেছিল সে যাবে না। আমিও আশ্বাস দিয়ে বললাম, আমার অসুবিধা হচ্ছে না, সমস্যা নেই, ও থাক আমার সাথে। শরণ আর কিছুই বলেনি। অনেকটা সময় মেয়ের যত্ন নেয়, ক্ষণে ক্ষণে কপালে স্পর্শ করে জ্বর অনুভব করে। এর মাঝে ছোঁয়া একবার বমি করলো। এতে করে শরণের চোখে দুশ্চিন্তার ছাপ প্রগাঢ় হয়ে গেল। ছেঁকা খাওয়া হাত পা নিয়ে শুধু বিছানায় বসে রইলাম। তারপর হঠাৎ গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে পড়ার পর হাতের তীব্র যন্ত্রণা অনুভব করতে করতে চোখ বন্ধ করে নিয়েছিলাম। অজান্তে ঘুম চলে আসে। সেই ঘুমের পর চোখ মেলেছি ভোর 6টায়। পাশে সোয়া শুয়েছিল, তার অপর পাশে দৃষ্টি রেখে দেখেছিলাম চেয়ারটা শূন্য। শরণ কখন এ ঘর ছেড়েছে তা আমার অজানা। দিনটা শুরু হলো আমার টুকটাক কর্মব্যস্ততা নিয়ে। হাতের আঙ্গুল আর ডান পায়ের বাঁ দিকটা ফুলে ফেঁপে উঠেছে সাধ্যমতো, লম্বাটে তাদের আকার। রান্নাঘরে যাওয়ার পূর্বে কিছু সময় তাদের পরখ করলাম। যতদূর মনে পড়ে জীবনের তৃতীয়বারের মতো ফোসকা পড়ল আমার হাতে। একবার খুব ছোটবেলায় মোমবাতি নিয়ে খেলার সময়, আরেকবার ছোটবেলায় বাবাকে চা বানিয়ে দেওয়ার সময়। আমি তখন কিশোরী বয়সে প্রথম চা বানাতে যাই চাচি আম্মার হুকুম পেয়ে। খুব একটা রান্নার অভ্যাস আমার নেই, যদিও উঠতি বয়সে মা বাবা ছাড়া জীবনযাপন, তবুও কাজকর্মের অত্যাচার ছিল না আমার উপর। শুধু ছিল টাকা আর জিনিসের অভাব, কিছু শখ পূরণ না হওয়ার দুঃখ, কিছু আহ্লাদ চেপে রাখার কষ্ট। শহরে বেড়ে উঠলেও মা বাবার মতো করে আর কেউ খুব যত্ন রাখেনি। একটা মাত্র মামা তার বাসা থেকে দূরই করে দিল আমাকে। পরিশেষে ছোট বাবা নিজেই দায়িত্ব নিলেন আমার। এর বিপরীতে চাচি আম্মা ক্ষুব্ধ হয়ে বাবার বাড়ি চলে গিয়েছিল। ছোট বাবার সাথে তার কথার বিরতি হয়েছিল টানা 2 দিন। রান্নার কাজ করার ইচ্ছে পোষণ করলেও খালা বাধা দিলেন আমাকে। আমি খুব বেশি জোরাজুরি করার সাহস করে উঠতে পারলাম না। অসুস্থতাকে বড্ড ভয় পাই আমি। যেমন কাজে নিষ্কর্মা আমি, তেমনি ভয়ে ভীতু। মা বলতো আমি নাকি ননির পুতুল, সামান্য কিছুতেও অসামান্য রকমের রোগী হয়ে যাই। নিতে গেলাম বাবার খোঁজ। উনি হুইল চেয়ারে বসে বন্ধ চোখে ছিলেন। আমি যেতেই চোখের পল্লবদ্বয় উন্মুক্ত করে বললেন, হঠাৎ? অনেক দিন হলো এভাবে বসে বসে আছি, হাঁটার ইচ্ছে করছে খেয়া। মনটা আকুপাকু করে উঠল আমার। বাবার নিকটে গিয়ে বললাম, 1.5 মাস তো হয়ে গেছে বাবা, আপনি একটু চেষ্টা করুন, হাঁটতে পারবেন ইনশাল্লাহ। এমন অবস্থা থেকে কিন্তু অনেকেই বেরিয়ে আসতে পারে। সত্যি বলছিস তুই? আমি মাথা দুলিয়ে সাহস দিতে চাইলাম। শরণ আর আমার বিয়ের আনুমানিক 20 দিন আগে বাবার স্ট্রোক হয়েছিল। অতঃপর বাম পায়ের প্যারালাইসিস রোগী তিনি। ফিজিওথেরাপি দেওয়া শুরু করবেন বাবা? আমি প্রশ্ন করলাম। বাবা বলল, হ্যাঁ, দেখি কি হয়। আমি বললাম, আল্লাহ ভরসা। বাবা আমার প্রত্যুত্তরের নীরব হাসি দিলেন। অঙ্কনের সাথে কথা বলে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, বুঝতে পেরেছি। বাবা আরও কিছু এমন কথা বললেন, আমি শুনে গেলাম। বাবা হঠাৎ আবেগপ্রবণ হয়ে মায়ের একটা ছবি দেখালেন আমাকে। প্রথমে ছোট একটা বাক্স খুলতে বললেন আমাকে। তার মাঝে যত্নে রাখা একটা ছবি। ভীষণ রূপসী একজন নারী সম্মোহনী দৃষ্টিতে যেন তাকিয়ে আছে ক্যামেরার পানে। চেয়ারে বসে ঈষৎ ঝুঁকে এসে থুতনিতে হাত রেখেছেন। নাক, চোখ, কপাল, ভ্রু স্পষ্ট বলে দেয় তিনি শরণের জন্মদাত্রী জননী। অনেকটাই মায়ের মতোই দেখতে হয়েছে শরণ। বাবা, ছোঁয়ার মা দেখতে কেমন ছিল? আমি প্রশ্ন করলাম। বুকে অস্তিত্ব চেপে রেখে কৌতূহলটা প্রকাশ করেই বসলাম আজ। শরণের পিছু নেওয়ার পর দিন হতেই এই কৌতূহল মনে ওত পেতে আছে আমার।
কে অথই? অথয়ের ছবি তো আমার কাছে নেই। শরণ সব ছবি সরিয়ে ফেলেছে। ওনাদের বিয়ে কি আপনাদের জানাজানিতেই হয়েছে বাবা? না মা, শরণ পালিয়ে বিয়ে করেছে। অথয়ের সাথে ওর খালাতো ভাইয়ের বিয়ে ঠিক করা হয়েছিল। ওই দিন কাবিন করে রাখতে চেয়েছিল, কিন্তু শরণ পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। অথয়ের মা বাবা মেনে নেয়নি বিয়েটা, এমনকি ছোঁয়া জন্ম নেওয়ার পরও না। শেষ মুহূর্তে যখন মেনে নিল, তখন অথই বাবা স্তব্ধ হয়ে গেলেন। মলিন হয়ে উঠল তার চোখ মুখ। আমি আমার বুকে আফসোসের অস্তিত্ব খুঁজে পেলাম। তার কিছু সময় পর খুঁজে পেলাম এক ঝাঁক প্রশ্ন। বাবাকে প্রশ্ন করার ইচ্ছে হলো, কে বা কারা অথইকে মেরেছে? সত্যিই কি অথই খুন হয়েছে? প্রশ্নগুলো মনে উদয় হলেও বলা হলো না এখন। শুধু শেষবারের জন্য বললাম, উনি কতদিন আগে মারা গেছেন বাবা? বাবা বুক চিরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, 3 মাস হবে। আমি আঁতকে উঠলাম। খুবই নিকটবর্তী সময়। ছোঁয়া কিভাবে তার ছোট হৃদয় সামলে রেখেছিল। আমি বলি, বেলা যেন বড্ড কৃপণ, একটুও হেরফের করে না হিসাবের, কিন্তু দুঃখগুলো বড্ডই বেশি মায়া দেখায়। তাই তো থেকে যেতে চাই আরও বেশি দিন। আমার বাম হাতের ফোসকা ঠিক হওয়ার পথে। পায়ের ফোসকা কম ইনজুরি হওয়ায় সেও বিলীন হওয়ার পথ খুঁজছে। মাঝ থেকে আমার মায়ায় পড়েছে ডান হাতের ফোসকাটা। সে যেন যেতেই চায় না আমাকে ছেড়ে। দিন কাটলো 3টা। সে এখনও আগের মতোই তরতাজা। খাওয়া দাওয়া চালাচ্ছে চামচের সহায়তায়। ছোঁয়ার অবস্থা বেশ ভালো, সে জ্বর কাটিয়ে এখন ফুরফুরে। স্কুলে যাওয়া শুরু করলো আজ থেকে। এর মাঝে একদিন অঙ্কন এসেছিল। আমার হাতের পরিস্থিতি দেখে সেজন্য একটু বেশিই আফসোসে পড়ে গেল। নতুন আরেকটা মলম দিয়েছে, কিছু নিয়মকানুন বারবার বলে মুখস্থ করিয়ে দিচ্ছে আমাকে। বাবার চিকিৎসা নিয়েও আলাপ করে গেছে আমার সাথে। আবার 2 দিন পর তার আসার কথা। ছোঁয়া, জলদি, দেরি হয়ে যাচ্ছে বাবা, আমি অফিসে যাব তো। খাবার টেবিলে শরণের তারা। ছোঁয়া তার বাবার কথাতে যেন একটু বিরক্ত হলো। বলল, ইস বাবা, এত জলদি খাওয়া যায়? আমার ক্লাস তো আজ 9টা থেকে। মাত্র 8টা বাজে, তুমি চলে যাও না, আমি মায়ের সাথেই যাব। মুখে মাংসর টুকরো ছিল। ছোঁয়ার উক্তিতে আচমকা অবাক হয়ে ক্ষণিকের জন্য স্তব্ধ হলাম। আর চোখে শরণের পানে তাকাতেই আকস্মিক চোখাচোখি। আমি দ্রুত চোখ নামিয়ে অস্তিত্বে হাবুডুবু খেতে শুরু করেছি। ছোঁয়া হঠাৎ মা বলায় খাবার টেবিলে বাবাও যেন খানিকটা অবাক। শরণ তাৎক্ষণিক কোনো কথা যেন মুখে আনতে পারল না। বেশ কিছু সময় পেরিয়ে গেলে গম্ভীর কণ্ঠে বলল, ড্রাইভারকে বলে রেখে গেলাম সময় মতো স্কুলে পৌঁছে যেও, কেমন? বলেই সে দ্রুত পায়ে চলতে শুরু করলো। আমি নবভাবনার জন্ম দিলাম। তাকে নিয়ে একবার মন্তব্য করলাম, হয়তো মেয়ের সুবিধার জন্য এমন করে নির্বাকে ছেড়ে দিল, নয়তো সে পরিস্থিতি মেনে নিচ্ছে কথাটার মাঝে আবেগের ঢেউ তুলল। সে কি সত্যিই মেনে নিচ্ছে? মনটা কিছু সময়ের জন্য আশার আলো দেখলেও হঠাৎ করে সে আলো নিভে গেল। পরবর্তী ভাবনার দরুন মেনে নিলেও কি আমি থেকে যাব? ভালো তো বাসবে না আমাকে, শুধু হয়তো স্বার্থের জন্য রেখে দেবে, মেয়ের জন্য। কিন্তু স্বার্থ দিয়ে যে সম্পর্কের আয়ু বাড়ানো যায়, এ কথা কি সে ভাববে না? বসন্তের রোদ মানে সে মিঠা, গায়ে লেগে মনে অন্যরকম ঢেউ তোলে। কোকিলের কণ্ঠ শহরে শোনা ভারী দুষ্কর, তবু আজ শুনতে পেয়েছি আমি। একটা কোকিল মধুবরা কণ্ঠে ডাক দিল। আমি তখন বসন্তের মিঠা মিঠা রোদ উপভোগ করছি। বেখেয়ালি এবং আনমনে রিক্সা ছুটে চলছে ব্যস্ত সড়কে। আশপাশ গাড়ির আনাগোনায় পরিপূর্ণ। আমি যাচ্ছি ওয়ার এসিয়ার সাথে দেখা করতে। ও গত রাতে বলল একটা কিন্ডারগার্টেনের শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। ক্লাস 2 এর বাচ্চাদের পড়াতে হলেও আমার কোনো আপত্তি নেই, বরং বাচ্চাদের সান্নিধ্য আমি উপভোগ করি। তারা বসন্তের দূতের মতোই মধুর সুরে আলাপ জমাতে পারে। তারা সরল সহজ বাক্য দিয়ে মন কেড়ে নিতে পারে যে কারো, সতেজ করতে পারে দুঃখে ডাকা হৃদয়টাকে। 10 মিনিটের মতো রিকশায় অবস্থান, অতপর চলতি রিকশা থামল। ভাড়া মিটিয়ে নামতেই ওয়ারেসিয়া চলে এলো আমার নিকট। বাসা থেকে বেরোনোর কালেই সে আমাকে বলে রেখেছিল এই পদ্মপুকুর ঘাটে আসার জন্য। স্কুলটাতে আমার এক ফ্রেন্ডও জব করে, এখন ওখানে টিচার খুঁজছে। আজই একবার তোকে স্কুলের পরিচালকের সাথে কথা বলতে হবে। রেডি আছিস তুই? হ্যাঁ, আমি রেডি আছি, চল যাই। আচ্ছা চল। কিছু গুরুত্বপূর্ণ কথা হাঁটতে হাঁটতে আলাপ করা হলো। ওয়ারেসিয়া হাঁটতে লাগলো আমার সাথে।
আমি ওর পিছু পিছু হাঁটতে লাগলাম। তুই কি এখন সব সময় শাড়ি পরে চলাফেরা করিস আপু? হঠাৎ তার এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত বোধ করলাম আমি। পরক্ষণেই সে ভাব উবে দিয়ে বললাম, না এমন কিছু না, আসলে ওই বাড়িতে আপাতত আমার শাড়ি ছাড়া পরার মতো তেমন কিছুই নেই। ভাইয়া এমন কেন? অন্তত একজন মানুষের খাওয়া দাওয়া ভরণ পোষণের দিকে নজর দেওয়া উচিত। আজব, তোর রাগ লাগে না? রাগ করে লাভ কি? নিজের পুঁজি পূর্ণ না থাকলে অন্যেরটা দিয়ে লাভ নেই। তুই কি এজন্যই চাকরি করবি আপু? হয়তো বা। তোর শ্বশুর তো অনেক অনুরোধ করে তোকে ছেলের বউ বানিয়ে নিয়ে গেল, সে তোর খেয়াল রাখে না কেন? ওয়ারেসিয়ার কথাগুলো বড্ড গভীরে এগোচ্ছিল। আমি কথার মোড় হুট করে পাল্টে ফেলার প্রয়াসে বললাম, স্কুলের নামটা কি জানি রে বললি? ওয়ারেসিয়া পূর্বের বিষয় ভুলে নতুন করে কথার জাল বুনতে আরম্ভ করল। আমি শুনছি তার কথা, পথ ফুরিয়ে আসছে গন্তব্য নিকটেই। একবার কম্পমান হৃদয় নিয়ে কল্পনা করলাম সেখানকার হেড টিচার আমাকে কি কি প্রশ্নের সম্মুখীন করতে পারে। চাকরি অতি ছোট হলেও ভাইবা পরীক্ষা, জীবনের প্রথম কর্মের জন্য নিজেকে সেখানে তুলে ধরার একটা প্রচেষ্টা। কিন্ডারগার্টেন থেকে বেরোলাম প্রায় 1 ঘন্টা পর। ওয়ারেসিয়া ভার্সিটিতে যাচ্ছিল, আমি যেন বিয়ে সংসার সন্তান নিয়ে মহা ব্যস্ততায় প্রিয় ভার্সিটি ভুলে গিয়েছিলাম। আমার ভীষণ প্রিয় ক্যাম্পাসটাকেই মন থেকে বের করে দিয়েছিলাম আমি। আজ সুযোগ বুঝে ওয়ারেসিয়ার সাথে ভার্সিটিতে যাচ্ছি। নীলু আর পিয়ার সাথে কতদিন আড্ডা জমে না আমার। অগোছালো কিছু চিন্তা নিয়ে পৌঁছে গেলাম ভার্সিটিতে। ধীর পায়ে চিরচেনা ক্যান্টিনে গমন করতেই সেই বামের টেবিলটায় বসে থাকা 4 জন মানুষ নজরে এলো। আনন্দে কিংবা কোনো এক অদ্ভুত অনুভূতির কারণে আমি অনুভব করলাম আমার চোখ সিক্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে অত্যধিক ছটফটে স্বভাবের প্রিয়ার নজরে পড়ে গেলাম আমি। ও যেন স্তব্ধ হয়ে গেল, ঠিক একইভাবে আমিও। কাটলো যেন একটা মুহূর্ত, অতঃপর আচমকা ছুটে আসতে শুরু করলো প্রিয়া আমার দিকে। আমিও ঠিক তারই মতো। আমিও পরিস্থিতি, সময়, স্থান ভুলে ছুট লাগালাম তার দিকে। প্রায় 3টে মিনিট প্রিয়র তালিকায় রাখা প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে বোবা হয়ে রইলাম। এই ভোবাভাব কাটল নীলিমার কণ্ঠে, সুন্দরী তুই কেন এলি? তোকে ছাড়া কত ভালোই ছিলাম আমরা। ক্যাম্পাসের সব ছেলেরা পাত্তা দিত আমাদেরকে। আমি নীলিমার হাতের বাহুতে একটা ইচ্ছাকৃত থাপ্পড় বসিয়ে দিয়ে বললাম, একদম ঢং করবি না। আগে বল, তুই কেন আমাকে এভাবে ঠকালি? কেন আমার ছাড়া অন্য কারো হলি? আমার যত্নে গড়া ভালোবাসার অপমান করছস তুই। তুই মাইয়া, অপরাধী। প্রতিবারের মতোই শান্তর অশান্ত মনোভাবের কথা। আমি প্রিয়াকে ছেড়ে ওর দিকে কড়া করে নজর তাক করে বললাম, চুপ ইডিয়ট, একবারও তো খোঁজ নিতে গেলি না। আমি মরে গেলাম নাকি বাঁচলাম এটা কি খুঁজতে গেছিস তোরা? সজীব পাশেই ছিল, সে তার স্বভাবতই সকলকে টেবিলে টেনে নিয়ে বসিয়ে দিল। গুরু দায়িত্ব পালন করতে আমার জন্য খাবারের অর্ডার করতে গেল। বাকি সবাই পড়ল আমার বিবাহ কাহিনী নিয়ে। তোর নাকি বাচ্চা আছে, কত বড় বাচ্চা জানিস? আমরা তোর চাচার বাড়িতে গিয়ে প্রায় হরতাল দিচ্ছিলাম, তুই বিয়ের দিন আমাদেরকে কেন জানাসনি? জানালে আমরা এই বুইড়া বেটার সাথে তোর বিয়ে দিতাম না। এই দেখতে কেমন রে, অনেক বেশি বুড়ো নাকি? এমন প্রশ্নের মেলা বসালো তারা। আমি মনে দুঃখের রেশমাত্র না রেখে প্রফুল্ল মনে ওদের প্রশ্নের সঠিক জবাব দিতে লাগলাম। এই একটা জায়গায় আমি কিছু গোপন করতে পারি না, এরাই আমার আরেকটা পরিবার। আমাকে আগলে রাখার মানুষ তারা, আমার সুখ দুঃখের অংশীদার তারা ভার্সিটির প্রথম দিক থেকেই। তবে ভাবতে অবাক লাগে কেন যে এই রক্তহীন বন্ধুত্বের বন্ধন ছুটিয়ে চলে যেতে হয় বহুদূর। ফিকে হয়ে যায় স্বভাব, সময়ের সাথে হারিয়ে যায় নিত্যদিনের মুহূর্তগুলো। আজ যখন ওরা আমাকে পেয়েই গেল, তখন তাদের আবদার ঘুরতে যাওয়ার। আমিও নাবোধক কোনো মন্তব্য করলাম না। তাদের আরও জানিয়ে দিলাম আমিও নিয়মিত ভার্সিটিতে আসার জন্য প্রস্তুত হচ্ছি। সময়টা মন্দ কাটেনি, বরং বেশ ভালোই কেটেছে। তবে এই ভালোটার মাঝে কিছু খারাপও হলো। হঠাৎ দেখা হয়ে গেল শরণের সাথে। অকল্পনীয় ছিল বিষয়টা। চট্টগ্রামের ছেলে মেয়ে আমরা, সমুদ্র আমাদের প্রথম ভালোবাসা বলতে গেলে। সেখানেই ঘুরতে গিয়েছিলাম, কোনো এক কারণে বা অকারণে সেখানে হঠাৎই শরণও ছিল। প্রিয়া একটা অঘটন করে বসেছে। আমাকে হঠাৎ সবার মাঝ হতে একটু দূরে নিয়ে গিয়ে বলল, দোস্ত। তার সিগারেট খাওয়ার স্টাইলটা দেখে তাকে আমার মনে ধরেছে রে। আমি প্রায় লাফিয়ে দুহাত পেছনে সরে বলেছিলাম, তওবা তওবা, এমন অসভ্য কাউকে তোর ভালো লাগলো?
সে আমার কথায় ক্ষুব্ধ হয়ে বলল, অসভ্য কেন বলছিস? শুধুমাত্র একটা নিকোটিনের কারণে অমন সুন্দর মানুষটা অসভ্য হতে পারে না। আমি কিছুটা বিরক্তি নিয়ে তাকিয়েছিলাম প্রিয়ার প্রাণে। এমন অদ্ভুত কেন মেয়েটা? ভাবনার অতল সাগরে ডুবেছিলাম আমি। এমন সময় প্রিয়া আমার হাত টেনে নিয়ে গেল তার ভালো লাগার মানুষটার কাছে। সে সমুদ্র পানে তাকিয়েছিল, পায়ের পাতা সমুদ্রের পানির সাথে ডুবি ভাসি খেলায় মগ্ন ছিল। প্রিয়া পেছন থেকে ডেকে উঠল, এক্সকিউজ মি। সে যেন বিব্রত হয়ে গেল। তার পেছন থেকে হলেও অনুমান করলাম সে তড়িঘড়ি করে ফেলে দিল হাতের বিষাক্ত ধোঁয়া ছড়ানো বস্তুটা। ততক্ষণে আমার শ্বাস নেওয়ার পথ তুলনামূলক কষ্টসাধ্য মনে হয়ে গেছে। এই কষ্টের সাথে যোগ হলো একটা বিরাট বিস্ময়। আমার চোখ ছনাবড়া হয়ে গেল যখন অনাকাঙ্ক্ষিত মানুষটা আমাদের মুখোমুখি হলো। ঘুরে দাঁড়াতেই আমাকেও সে লক্ষ্য করে যেন ভীষণ অবাক হলো। সে এই অবাক ভাব দমাতে না পেরে বলে ফেলল, আপনি এখানে? তখনই মুখের ধোঁয়া এসে ছিটকে পড়ল আমার নাকে আর মুখে, হামলা করে কাশির উৎপত্তি ঘটিয়ে দিল। আমি নাক মুখ খিচে বন্ধ করে নিয়ে বললাম, আপনাকে সভ্য ভেবে আমি অসভ্য হলাম। ছি। প্রিয়া থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। আমি শাড়ির আঁচলে নাক মুখ চেপে ধরে নিয়ে প্রিয়ার কানের নিকট বললাম, তুই আর মনে ধরার মতো লোক পেলি না? অবশেষে কিনা আমার বইরা জামাইয়ের দিকে নজর দিলি? তুইও একটা, ছি, তোর রুচিও একটা, ছি।